ব্যাংকিং সেক্টরে যেই চ্যালেঞ্জেস এত সিভিয়ার, আপনি জানেন যে গ্যাপটা কত, অ্যাডিশনাল ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5টা দুর্বল ব্যাংকে এক করা মানে 5টা প্রবলেম একসঙ্গে আরও বড় প্রবলেম পড়বে। এই 5 ট্রিলিয়ন টাকা কোথার থেকে আনবো? এনার্জি সেক্টরটাকে পুরাপুরি ডিরেগুলেট করতে হবে। তো ন্যাচারালি তারা বলছে যে তুমি আবার 1% অফ জিডিপি স্যালারিতে দিবা, কোথেকে আসবে? স্যালারিটাকে মনে করছে যে এটা আপাতত দৃষ্টিতে একটা প্রায়োরিটি না। এনবিআর রিফর্মটা অত্যন্ত একটা জরুরি হয়ে গেছে। সবসময় তাদের নজর থাকে যে ইম্পোর্ট ডিউটি বাড়ায় দাও, তাহলে আমি পয়সা পাবো। আমি মনে করি যে টাইম হ্যাজ কাম যেখানে এটাকে সেপারেট করে দিয়ে এনবিআরটাকে প্রফেশনালাইজ করা। আর রেমিটেন্সের সাবসিডির তো আমি কোনো, যদি এক্সচেঞ্জ রেট ঠিক থাকে তাহলে তার সাবসিডি লাগে না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দেখতে দেখতে নতুন অর্থ বছরের 1 মাস পার হয়ে গেছে। নতুন সরকারও তার দায়িত্বের 5.5 মাসের মতো পালন করে ফেলেছে। তবে অর্থনৈতিক পরিবর্তনের বিচারে এই সময় দিয়ে আসলে মূল্যায়ন করা কঠিন। তবে সবশেষ অর্থ বছরে অর্থনীতির যে সূচকগুলো শুধুমাত্র রেমিটেন্স ছাড়া কিন্তু সবগুলোই মোটামুটি দুশ্চিন্তার কারণ। চলতি অর্থ বছরে আসলে সেগুলো মোকাবেলা করেই আমাদেরকে এগোতে হবে। এই ক্ষেত্রে আসলে অর্থনৈতিক পরিকল্পনাগুলো কিভাবে সাজানো দরকার, ডক্টর সাদিক আহমেদ, পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান, এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের অতিথি হিসেবে আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। শুরু করতে চাই বাজেট ইস্যুতেই। কেমন দেখলেন এবং এই বাস্তবতায় বাজেটটা যৌক্তিক মনে হয়েছে কিনা আপনার কাছে? আমি বাজেট, যেটা একটা অফিসিয়াল পলিটিক্যাল গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজিক ডকুমেন্ট, এই একটি বছর সামনে বছর কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে গভর্নমেন্ট পলিসি, সেটার একটা রিফ্লেকশন। তো এটার একটা স্ট্র্যাটেজিক দিক রয়েছে, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের দিকে। স্ট্র্যাটেজিক ডকুমেন্ট হিসাবে আমি মনে করি যে এটা একটা ভালো ডকুমেন্ট। এই সেন্সে যে এদের যে রিফর্ম প্রায়োরিটি যেগুলো দেওয়া হয়েছে এবং এক্সপেন্ডিচার প্রায়োরিটি দেওয়া হয়েছে, এগুলো ঠিক আছে। যেমন ডিরেগুলেশনের কথা বলা হয়েছে, ডিরেগুলেশনটা অত্যন্ত প্রয়োজন আমাদের কস্ট অফ প্রোডাকশন কমানোর জন্য, কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য, ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য। আর এক্সপেন্ডিচার পলিসির দিকে যদি আমি দৃষ্টি আকর্ষণ করি, তাহলে সেখানে সোশ্যাল প্রোটেকশন, হেলথ, এডুকেশন, এদের যে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এদেরকে অ্যালোকেশন বাড়ানো হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। একে একে বিষয়ভিত্তিক আলোচনায় আসবো। আমরা ব্যাংক খাত দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু এই খাতের একেবারে খুব কাছের মানুষ, যেই রিফর্মটা আপনারা প্রত্যাশা করেছিলেন, আমাদের ব্যাংক খাতের তো দুরবস্থার শেষ নাই। খেলাপি ঋণ নিয়ে যদি দেখি, ব্যাংকের উপর মানুষের আস্থার বিচারে যদি চিন্তাভাবনা করি, যতটুকু প্রত্যাশা করেছিলেন সংস্কার বা প্রয়োজনটা ছিল, সেটা কি পাওয়া গেছে বাজেটের মাধ্যমে? বাজেট তো একটা ডিরেকশন দিবে, অ্যাকশন প্রোগ্রাম তো ওভার দি ইয়ার আসবে। এখন ব্যাংকিং সেক্টরে যেই চ্যালেঞ্জেস এত সিভিয়ার, আপনি জানেন যে গ্যাপটা কত, আপনার প্রভিশনিং এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি গ্যাপটা $5 ট্রিলিয়ন টাকার ওপরে, 10% অফ জিডিপি। তো 10% অফ জিডিপি অ্যাডিশনাল ফাইন্যান্সিং কোথার থেকে আসবে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা। এবং এটাকে রাতারাতি এটা সম্ভব না। এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে এটাকে আনতে হলে কয়েক ধরনের মেজার নিতে। একটা হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট, এটা সবাই আমরা জানি, কিছু হয়েছে, আরও কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু অ্যাডিশনাল ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্টক মার্কেট থেকে কিছু আসতে পারে, স্ট্র্যাটেজিক ইনভেস্টর দরকার। স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনতে হলে বিদেশি হবে, দেশি হতে পারে। আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশনসে যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদের থেকে কিছু আনা যেতে পারে, কিন্তু এটা সময় লাগবে। এটা কাজ করতে হবে, অনেক ইস্যুস আছে, চ্যালেঞ্জেস আছে, স্লোলি ওভার টাইম হবে, কিন্তু রাতারাতি এটা ইমপ্রুভমেন্ট হবে না। এই সরকারেরও তো দায়িত্বে 5.5 মাস পার হয়ে গেল। এই 5.5 মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যদি আমরা ব্যাংক খাতকেই গুরুত্ব দিই আলোচনায়? সরকারের এখন নতুন গভর্নমেন্ট এসে, তাদের বুঝতে তো সময় লাগবে, তাদের বুঝতে সমস্যাগুলোকে প্রপারলি ডায়াগনোজ করা এবং এটা সলিউশন বার করা, এটা খুব সোজা কাজ না। ইট ইজ ইজি। এদিকে গ্লোবাল এনভায়রনমেন্টের অবস্থাও খুব খারাপ, ইরান যুদ্ধ হওয়ার ফলে, এবং গ্লোবাল ইকোনমিও চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় যে এখন ইটস টু আর্লি টু পাস এ জাজমেন্ট, এবং বাজেটের ইজ ওয়ান ইন্ডিকেশন। এবং আমি মনে করি যে আরও 5-6 মাস গেলে একটা ডিরেকশনটা পরিষ্কার হবে। এনারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, ডিরেগুলেশনটা যদি ভালো করে করতে পারেন, আমি মনে করি যে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। এনার্জি সেক্টরটাকে যদি ওনারা ভালোভাবে রিফর্ম করতে পারেন, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। ট্যাক্সের যদি রিফর্ম হয়, এটা ভালো ইম্প্যাক্ট হবে। স্টেট ওন এন্টারপ্রাইজের রিফর্ম যদি হয়, ভালো ইম্প্যাক্ট হবে। আর বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভ রয়েছে, কিছু লোন রিকভারি ওগুলো ভালো, কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। ডিফিকাল্টি হচ্ছে যে ব্যাংকের যে সমস্যা আছে, অতিরিক্ত অনেক ব্যাংক হয়ে গেছে এবং বেশ কিছু ব্যাংকের ফাইন্যান্সিয়াল খুবই খারাপ,
তাদের এনপিএল 70%, 75, ইসলামী ব্যাংকের যেগুলো বলছে, এইগুলো ব্যাঙ্কগুলোকে রিক্যাপিটালাইজ করবে কী করে? এটা কমান তো কোনো সলিউশন নাই। বেস্ট প্র্যাকটিস যেটা হয়েছে, কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে অনেক পৃথিবীতে, যখন এই ধরনের সিচুয়েশন ফেস করেছে সব ব্যাংকে রাখতে পারে নাই তারা, এটা বাস্তব। বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিতে সম্ভব কি না জানি না। এইখানে একটা প্রায়োরিটি আমি মনে করি যেটা সরকারকে আরেকটু নজর দিতে হবে, সেটা হচ্ছে পাবলিক ব্যাঙ্কগুলোকে যদি রিফর্ম করে ফেলে, পাবলিক ব্যাংকটাকে রিফর্ম করে ফেললে, কর্পোরেটাইজ করে দিয়ে, কিছু প্রাইভেটাইজ করে দিয়ে যদি করে, তাহলে একটা ফাইন্যান্সিয়াল কিছু একটা বেনিফিট পাবে। দুর্বল ব্যাংকগুলো যদি আমরা বাদ দিয়ে দেই বা দেওয়ার মতো পর্যায়ে চলে গেছে কিনা? দুর্বল ব্যাংক তো একটা দুটো না, অনেক অনেক ব্যাংক আছে। এখানে স্ট্র্যাটেজিক মার্জার সম্ভব কিনা আমি জানি না, এটা তো মার্কেট বেসড টেস্ট। এখন একটা বড় ব্যাংক আছে, ইবিএল আছে, প্রাইম ব্যাংকে, তারা কি নিবে একটু জানি না, এটা মার্কেট টেস্ট। কিন্তু আপনার এই কনসলিডেশনটা প্রয়োজন আছে। সব কটাকে ব্যাংকে জিয়ে রেখে দিব, এটা সম্ভব হবে না। কারণ পাঁচটা ব্যাংক যে আমরা এক করলাম, সেটারও তো অভিজ্ঞতা এই কয়দিনের মধ্যে যদি আমরা বিচার করি খুব একটা ভালো না, বা সাধারণ গ্রাহকরা হয়তো ওইভাবে এখনো নিতে পারেনি। তো মানে 5টা দুর্বল ব্যাংকে এক করা মানে 5টা প্রবলেম একসঙ্গে আরও বড় প্রবলেম পড়ে। এটা এভাবে তো স্ট্র্যাটেজিক এটা হবে না। স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনতে হবে, ম্যানেজমেন্ট চেঞ্জ আনতে হবে, তাদেরকে নিউ ক্যাপিটাল আনতে হবে। সরকারকে প্রাইভেট দিয়ে, টাকা দিয়ে প্রাইভেট ব্যাংক জিয়ে রাখা এটা সম্ভব না, এটা ইটস নট প্র্যাকটিক্যাল। একটা ব্যাংক যদি হতো ঠিক আছে, আর যদি ট্রেজারির অনেক পয়সা আছে মনে করেন, যেটা ইউএসএতেও অনেক সময় হয়েছে, সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েশনগুলো ফেল করেছে, কিংবা 2008 সালে যেই ক্রাইসিস হয়েছিল, তো সরকার তখন পেমেন্ট করেছে, কিন্তু ওদের তো অনেক ডিপ পকেট ছিল, আমাদের তো সেটা নাই। এবং ডিপ পকেট যেসব গভর্নমেন্টের নাই, তাদের জন্য ব্যাংকিং রিফর্ম করা খুবই ডিফিকাল্ট। সেই জন্য আপনার একটু চিন্তা করে যেটা দেখতে হবে যে আমি এই 5 ট্রিলিয়ন টাকা কোথার থেকে আনবো। রাইট, আপনি কথার মাঝখানে স্টেট ওন্ড এন্টারপ্রাইজের কথা বলছিলেন। আমাদের যেহেতু রিসোর্স খুবই সীমিত, আমরা প্রত্যাশা করেছিলাম যে এইগুলোর ব্যাপারে একটা ভালো পদক্ষেপ অন্তত বাজেটে আসবে। কিছু কিছু অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এই এন্টারপ্রাইজগুলো আর কতদিন আসলে জিয়ে রাখা যৌক্তিক বলে মনে করেন? স্টেট ওন্ড এন্টারপ্রাইজের দুটো দিক, একটা ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল দ্য ব্যাংকিং, যেটা তাতে 4-5টা ব্যাংক আছে, সেটার ইজি সলিউশন হবে কর্পোরেটাইজ করে দেওয়া, কিছু কিছু ব্যাংকে ন্যারো ব্যাংক করে দিয়েছে, তাদের কার্যক্রমকে সংকুচিত করে দেওয়া, শুধু ডিপোজিট নিবে, গভর্নমেন্টের ট্রেজারি বিল ফাংশন করবে, বাকিগুলোকে ফুলি কর্পোরেটাইজ করে দিয়ে স্টক মার্কেটে দিয়ে প্রাইভেটাইজ করে দেওয়া, এইটাই হচ্ছে ওদের সলিউশন। এটা এবং এটা ডুয়েবল, কারণ ব্যাংকিং ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, এদের স্টাফিং আছে। ডিফিকাল্ট কাজটা হচ্ছে যে অন্য নন ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজগুলো, যেমন পাওয়ার সেক্টর, বিপিসি। আমি মনে করি আজকে আমার ডেইলি স্টার আমার আর্টিকেলও বেরিয়েছে, আমার লেখা, ওটা পড়ে দেখতে পারো। এনার্জি সেক্টরটাকে পুরাপুরি ডিরেগুলেট করতে হবে। এনার্জি সেক্টর ডিরেগুলেট করে দিলে, প্রাইভেট সেক্টর যদি আনা যায়, অটোমেটিক্যালি পাওয়ার সেক্টরের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। কেন যেখানে পৃথিবীর যত দেশেই যেখানে এনার্জি এফিসিয়েন্সি আছে এবং তাদের ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি আছে, বেসড অন প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর দিয়ে এটা সম্ভব না। অন্য যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলো আছে, যেগুলো উৎপাদনশীল কাজে একটা সময় খুব ভালো করছিল, কিন্তু দীর্ঘদিন ধরে রুগ্ন অবস্থায় পড়ে গেছে, তাদের বিপুল সম্পদ আছে, এখনো পর্যন্ত আমরা সেগুলোকে লিকুইডেট করতে পারিনি। এইগুলোর বিষয়ে কি কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়ার মানে লিকুইডেট সবসময় প্রয়োজন নাই। আমরা একটা রিসার্চও করেছি, এখানে আমরা বলেছি যে যেগুলো মার্কেট আছে, যে মার্কেট বেস যেগুলো, যেমন কমার্শিয়াল, পিওরলি কমার্শিয়াল, যেমন স্টিল কিংবা সুগার, টেক্সটাইল, সুগার, এগুলোকে প্রাইভেট সেক্টর দিয়ে দিতে পারে। এটাতে কোনো মানে অবভিয়াসলি অ্যাসেট প্রাইসিং কীভাবে করবে ট্রান্সপারেন্ট বেসিসে, এগুলো তো ইস্যুজ রয়েছে, কিন্তু এটার কোনো আর সলিউশন নাই। এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে প্রাইভেটাইজ করে দিতে হবে। আর যেগুলো পাবলিক ইউটিলিটি হয়েছে, যেগুলো মোর ডিফিকাল্ট, সেখানে দুটো স্টেপ। একটা হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এদেরকে কর্পোরেটাইজ করে দিয়ে একদম কমপ্লিটলি গভর্নমেন্ট থেকে ডিলিং করে দিয়ে, গভর্নমেন্ট শুধু পলিসি দিবে এবং তাদেরকে মনিটরিং করবে, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম, স্টাফিং, এগুলো প্রফেশনাল বেসিস হবে। এবং এদের প্রাইসিং পলিসিটা হবে থ্রু ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন, যেমন ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। আবার মিনিস্ট্রি থেকে যে এটা করোনা সেটা হবে না। তাহলে এই স্টেজে আসলে তারপর ওভার টাইম ওটাকে প্রাইভেটাইজ করবে। বাট ইভেন প্রাইভেটাইজ না করলেও যদি ডিরেগুলেট করে দেয়, যদি আজকে বলা হয় যে না, তুই প্রাইভেট সেক্টরও রিফাইনারি করতে পারবে, প্রাইভেট সেক্টরও তেল ইম্পোর্ট করতে পারবে, প্রাইভেট সেক্টর পাওয়ার ডিস্ট্রিবিউশনে কোম্পানিতে যেতে পারে, ওভার টাইম এটার একটা বিরাট বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আইএমএফ বাংলাদেশ ঘুরে গেল, সব দপ্তরের সাথে তারা মিটিং করেছে নতুন ঋণ চুক্তি ইস্যুতে। ডিসেম্বর নাগাদ হয়তো চূড়ান্ত ফলাফলটা জানা যাবে, কিন্তু 2-3টা জায়গায় তাদের একটা বড় অবজারভেশনের
বিষয় ছিল, বিশেষ করে সরকার যে নতুন পে স্কেলের কথা বলছে, সম্ভবত এটা তারা পর্যালোচনা করতে বলছে বা এই টাকাটা কোত্থেকে আসবে সেই বিষয়গুলো জানতে চেয়েছে। আপনি কি মনে করেন এই সার্বিক বিষয়ে? IMF এর প্রোগ্রামটাকে আমি ওয়েলকাম করি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা IMF এর প্রোগ্রাম সরকারের সাথে এঙ্গেজমেন্টের দরকার আছে, ম্যাক্রো ফ্রেমওয়ার্ক যেন ঠিক থাকে, এবং ইন্টারন্যাশনাল এটার একটা রিফ্লেকশন, সেটা হচ্ছে যে আমাদের ক্রেডিট প্রাইসিং, অ্যাক্সেস টু ফরেন ক্যাপিটাল, FDI, এটার জন্য দরকার আছে। এবং পার্টিকুলারলি যখন যেখানে আমাদের ম্যাক্রো সিচুয়েশনটাতে একটু ফ্রেজাইল আছে সেই কনটেক্সটে, তো এটা ভালো দিক, এবং আমি আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ভেরি হ্যাপি যেটা চলছে। এখন IMF প্রোগ্রাম করতে ওরা তো তাদের একটা কন্ডিশনালিটি থাকবে, তাদের একটা পারফরমেন্স বেসড একটা ওরা ম্যাক্রো প্রজেকশন করবে, তারা দেখাতে চেষ্টা করবে তাদের বোর্ডকে কনভিন্স করার জন্য যে বাংলাদেশ যদি টাকাটা নেয় তাদের রিপেমেন্ট ক্যাপাসিটি আছে এবং এটা তাদের একটা লং টার্ম ডেভেলপমেন্ট হবে। তো উইচ ইজ এ ফেয়ার পয়েন্ট, যে কোনো ক্রেডিটার এটা করবে। এইখানে স্যালারি ইস্যুটা এই জন্য আসছে যে ফিসকাল সিচুয়েশান তো দেখছে যে খুবই আমাদের ফ্রেজাইল। এই বছর যেটা চলে গেল 6.8% অফ GDP ট্যাক্সে এসছে, এবং এক্সপেন্ডিচার অনেক কাট করার পরেও, ADP কাট করার পরেও ডেফিসিট 3.7% হয়েছে। তো ন্যাচারালি তারা বলছে যে তুমি আবার 1% অফ GDP স্যালারিতে দিবা, কোত্থেকে আসবে? এনার্জি প্রাইস বাড়ছে, সাবসিডি বাড়ছে, তো এবং যদি ADP কাটতেই থাকো তাহলে তোমার ডেভেলপমেন্টের গ্রোথের উপরে ইম্প্যাক্ট করবে। সো তারপরে তোমরা চাচ্ছ যে হেলথ এক্সপেন্ডিচারে বাড়াবা, উইচ ইজ ভেরি গুড, সোশ্যাল সিকিউরিটিতে বাড়াবা, এডুকেশনে বাড়াবা, তো এই কোত্থেকে আসবে? সো এটা তো একটা মানে সাধারণ একটা মানে দিক। তো সেই জন্য তারা এক্সপেন্ডিচার একটা স্যালারিটাকে মনে করছে যে এটা আপাতত দৃষ্টিতে একটা প্রায়োরিটি না, যদি না পাও, তোমরা টাকা না পাও, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট দেরি করে করো। এটা আই থিঙ্ক ইটস এ ফেয়ার পয়েন্ট। আপনি কি মনে করেন? আমি মনে করি যে গিভিন দ্য সার্কামস্টান্সেস, আই হ্যাভ নাথিং অ্যাগেন্স্ট আমাদের সিভিল সার্ভিস স্যালারি বাড়ুক, আমিও চাই প্রোডাক্টিভিটি বাড়ুক, সবই আছে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু আছে এবং রিলেটিভ প্রায়োরিটি বলে একটা জিনিস আছে। আমি মনে করি যে স্যালারি ইনক্রিজ, সাবসিডি, এগুলোর উপরে যদি একটু টাইট নজর রাখা হয় তাহলে বোধহয় ভালো। এবং আমাদেরকে হেলথ, এডুকেশন, সোশ্যাল প্রোটেকশনে এক্সপেন্ডিচার যদি আমাদের যদি বাজেটের ইনকাম যদি না হয়, কম হয়, ঘাটতি হয়, তাহলে এইটাকে প্রোটেকশন দিব, ওইগুলোকে আমি রিস্ট্রেইন ওয়েতে এরকম। তো সেই দিক দিয়ে মনে হয় যে IMF-এর অবজারভেশনটা আমি মনে করি যে রেলিভেন্ট। আমাদের রাজস্ব আয় নিয়েও IMF-এর বড় ধরনের একটা ইয়ে ছিল, কিন্তু আমরা সংস্কারের কথা বলছি, আসলে কোত্থেকে শুরুটা করা দরকার বলে মনে করেন? NBR রিফর্মটা অত্যন্ত একটা জরুরি হয়ে গেছে, এবং শুধু ওইটা একটা ল পাস করা কিংবা ওই ইনকামটা তা না, এটা ওভারঅল একটা দরকার। এই কারণে হচ্ছে যে বাজেট প্রিপারেশনের সময় যে ধরনের রেভিনিউ প্রজেকশন করতে হবে, যে ধরনের পলিসি নিতে হবে, এটার জন্য একটা টেকনিক্যালি সাউন্ড প্রফেশনাল লোকজন দরকার লাগে, যেটা USA-তে বাজেট অফিস করে। ওদের ট্রেজারি করে না, ওদের ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু বাজেট করে না, বাজেট করে প্রেসিডেন্ট অফিস। সিমিলারলি বাজেট, এই ট্যাক্স কী হবে, এটা এক্সপেন্ডিচার সাথে মিলিয়ে কী করতে হবে, এবং ট্যাক্স পলিসির যেটা কয়েকটা দিক আছে। ট্যাক্সের যেমন রেভিনিউ মোবিলাইজেশন আছে, এটা আবার ইনসেন্টিভের উপর ব্যাপার আছে, প্রোটেকশনের ব্যাপার আছে, ট্রেড পলিসির উপর রিলেভেন্ট আছে। তো এগুলো সব মিলাতে তো হবে। আমি একটা ট্যাক্স বসিয়ে দিলাম, কিন্তু দেখা গেলো যাতে আমার ইনভেস্টমেন্ট কমে গেল। আমি ট্যাক্স বসিয়ে দিলাম যাতে ইনসেন্টিভ, প্রোডাকশন ইনসেন্টিভ কমে গেল। তো এই স্টাডিগুলো তো NBR করে না, তারা লাস্ট মিনিটে, এবং তারা ইজি অপশন খুঁজে ব্যবহার করে। ইন্টারমিডিয়েট ইম্পোর্টের উপরে সব সময় তাদের নজর থাকে যে ইম্পোর্ট ডিউটি বাড়ায় দাও, তাহলে আমি পয়সা পাবো, ইজি ওয়ে টু গেট ইট। তো সেই কারণে আমরা মনে করি যে ইমপ্লিমেন্টেশন আর পলিসি শুড বি সেপারেট। USA-তে যেমন IRS, যেন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, ওরা শুধু ট্যাক্স কালেক্ট করে, ওরা কিছু করে না। পলিসি করে বাজেট অফিস আর ট্রেজারির অন্য রোল। সো এটা তো ইটস এ ভেরি ন্যাচারাল একটা, NBR ক্যানট বি বোথ দি অ্যাসেসার অ্যান্ড দি কালেক্টর, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। সেটার প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন যে দুটাকে তিনি আলাদা করবেন। এটা অনেক দিন তো শুনছি, কেয়ারটেকারও বলেছে করবো, কিন্তু করা হয়নি। তো এটাকে যদি করতে হয়, মানে একটা ব্যাপার, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ডু ইট নাও, ওয়েট করার কোনো আমি মনে করি যে টাইম হ্যাজ কাম, যেখানে এটাকে সেপারেট করে দিয়ে NBR-টাকে প্রফেশনালাইজ করা, এবং NBR-এর শুধু তো এটা তো সেপারেট করা না, এটার সাথে সাথে অনেক কিছু জড়িত আছে, ইনসেন্টিভ জড়িত আছে, স্টাফিং জড়িত আছে, তারপরে টেকনোলজি জড়িত আছে। ইটস এ বিগ প্রসেস, এবং সেটার জন্য সময় লাগবে। তো আমি মনে করি যে এটাতে ইমিডিয়েট রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু শুরুটা করতে হবে। আমাদের বৈদেশিক ঋণের যে প্রেশারটা প্রতি বছরই তো বাড়ছে, তারপরেও বাজেটে আমরা এই বছর প্রায় $9-10 বিলিয়ন
আয় করব বা ধার করব এরকম একটা টার্গেট দিয়েছি। যদি সবশেষ অর্থ বছরের চিন্তা করি প্রায় $4.5 বিলিয়ন কিন্তু আমার রিপেমেন্ট বাবদ চলে গেছে এবং এই চাপ কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন যে ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন জায়গাটায় সতর্ক? ঋণের যে অ্যামাউন্ট এটা অতিরিক্ত কিছু না, কিন্তু এটার সাথে সাথে যেটা আমাদেরকে করতে হবে যে টাকাটা প্রোডাক্টিভলি ব্যবহার করা হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ডেট পেমেন্ট ক্যাপাসিটিটাকে আমাদেরকে বাড়াতে হবে। তো ডেট পেমেন্ট ক্যাপাসিটি দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে এক্সপোর্ট আর্নিংসের উপরে, আর একটা নির্ভর করে জিডিপি গ্রোথের উপরে। এই দুটো এবং দুটো ইন্টার রিলেটেড। যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি গ্রোথ হয়, জিডিপিও বাড়বে, ফরেন এক্সচেঞ্জ আর্নিংসও বাড়বে। আমাদের এখন প্রচুর স্কোপ রয়েছে এক্সপোর্ট আর্নিংসে বাড়াবার। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিছুই হয় নাই, আমরা সবই জানি। আরএমজির উপরে নির্ভরশীল, আরএমজির কন্ট্রিবিউশন আরও বাড়ানো যেতে পারে, কিন্তু সামনের দিকে তো অনেক চ্যালেঞ্জ রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন আছে, এই আছে। নন আরএমজিতে আমাদের কিন্তু অনেক পিছিয়ে আছি আমরা, এবং সেইখানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য যেটা করার দরকার সেই ঘরে সেদিকে আমাদের নজর দিতে হবে। আমি মনে করি না যে কিছু ডেভেলপমেন্ট লোন বন্ধ করে দিলে আমাদের সব কি না, তবে ডেভেলপমেন্ট লোন নেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে আমি কোথায় নিব। অবভিয়াসলি আমি হেলথ এডুকেশনে আমার ডেভেলপমেন্ট লোনের দরকার নেই, আমাদের ডোমেস্টিক রিসোর্স যেটা আছে আমি যেখানে এক্সপোর্ট যেটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কিংবা লিঙ্ক এই দিকে জোর দেবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এফডিআইয়ের আমাদের কোনো রোল নাই এখন। $1.5 বিলিয়ন এবার অস্ট্রেলিয়া, আফ্রিকান কান্ট্রির নাম্বার থেকে আমি মনটা খারাপ হয়ে গেছে যে আফ্রিকান কান্ট্রিজগুলো এত যদি আনতে পারে, আমরা বাংলাদেশ এত সফিস্টিকেটেড, এত কালচার এডুকেটেড, ভালো এন্টারপ্রেনিয়রশিপ আছে, আমরা পারবো না কেন? তো এইগুলোকে আমাদেরকে এফডিআর উপরে নজর দিতে হবে। সেই জন্য ডিরেগুলেশনটা আমি মনে করি কস্ট অফ ডুইং বিজনেস এইগুলোর উপরে যে উনি বাজেটে নজর দেওয়া হচ্ছে, এটা একটা অত্যন্ত একটা ভালো দিক, কিন্তু এটাকে এবং পরে একটু ট্রেড লজিস্টিক, তারপরে ইম্পোর্ট, এই কী বলে এনার্জি সিকিউরিটি, এইসব জায়গায় একটু নজর দিতে হবে। শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা যেই ভর্তুকি প্রণোদনা বাবদ প্রচুর টাকা খরচ করি, দুইটা পয়েন্ট আপনার কাছ থেকে আসতে চাই। রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের সবশেষ অর্থ বছরে প্রায় 10,000 কোটি টাকা চলে গেছে। রফতানির ক্ষেত্রেও আমাদের বড় একটা প্রণোদনার টাকা চলে যায়, দুটা মিলিয়ে $1.5 বিলিয়ন মতো। এই জায়গাটা আসলে আপনি কি যৌক্তিক মনে করেন কিনা? রেমিটেন্সের সাবসিডির তো আমি কোনো, যদি এক্সচেঞ্জ রেট ঠিক থাকে তাহলে তার সাবসিডি লাগে না। তো এক্সচেঞ্জ রেট এখন মার্কেট বেস করা হয়েছে, যেটা গভর্নমেন্টের অফিসিয়াল পলিসি, আইএমএফের সাথে কমিটমেন্ট করেছে। কিছু ইস্যুজ আছে যেটাকে সলভ করা যেতে পারে। আমি মনে করি যে এক্সচেঞ্জ রেটটাকে যদি পুরোপুরিভাবে মার্কেট বেস করা হয় তাহলে আর ওই ইনসেন্টিভ দেওয়ার কোনো প্রয়োজন নাই রেমিটেন্সের উপরে। রাইট, অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।